আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে যে কোনো একটা গ্যাস, এই গ্যাসটার জন্য সিভি দেওয়া আছে 0.075 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। তো বলা আছে গ্যাসটা হচ্ছে এক পরমাণু, এক পরমাণু একটা গ্যাসের জন্য সিভিটা এরকম দেওয়া আছে, এবং আমাদের যে মোলার গ্যাস ধ্রুবক আর, সেটা হচ্ছে দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল কেলভিন। তো আমাদেরকে জিজ্ঞেস করছে যে তাহলে এম এর ভ্যালু কত হবে। তো আমরা সাধারণত আর এর ভ্যালু এই জিনিসটা সবসময় মুখস্থ করে আসছি 8.316, তারপর হচ্ছে এত জুল পার মোল কেলভিন, এই ভ্যালুটা আমরা সবসময় হচ্ছে মুখস্থ করে আসছি। সো কেউ যদি জুলের পরিবর্তে আমরা ক্যালোরি একক ইউজ করতে চাই, তাহলে হচ্ছে এই আর এর ভ্যালুটা 2 ক্যালোরি পার মোল কেলভিন আসে। সো 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল, ওই ব্যাপারটা জাস্ট এখানে ইনকর্পোরেট করা হয়েছে। সো চাইলে হচ্ছে এই আর এর এই মানটাও কেউ মনে রাখতে পারে, অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে। তো আমাদের কোশ্চেনটা বলছে যে এক পরমাণু গ্যাসের জন্য সিভিটা দেওয়া আছে, আর এর মান কত সেটাও দেওয়া আছে। এখন জিজ্ঞেস করছে ওই গ্যাসটার আণবিক ভর ক্যাপিটাল এন সেটা কত হবে। সো আমরা এই কোশ্চেনটা সলভ করার প্রথমেই যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে সিভির এককটার মধ্যে একটু ঘাপলা আছে। আমরা সিভির একক কি শিখে আসছি, সিভি ছিল হচ্ছে স্থির আয়তনে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। সো স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবকের একক আমরা পড়ে আসছিলাম সাধারণত জুল পার মোল কেলভিন, এরকম কিছু একটা, বাট এখানে হচ্ছে ওইরকম কিছু দেওয়া নেই, বরং কিলো ক্যালোরি বাই কেজি কেলভিন দেওয়া আছে। তো ফার্স্টে আমাদেরকে এটা একটু সাজায় লিখতে হয় যে সিভি কে আমরা লিখতে পারি 0.075 কিলো ক্যালোরি বাই কেজি কেলভিন। সো উপরেও একটা কিলো আছে, নিচেও একটা কিলো আছে, উপরটা ক্যালোরির সাথে নিচেরটা গ্রামের সাথে। সো কিলো কিলো যদি কাটাটি করে ফেলি তাহলে থাকে 0.075 এত ক্যালোরি বাই গ্রাম কেলভিন। ওকে, তো আমরা সিভির মানটাকে একটু কিছু করে ফেলতে পারলাম। থাকার কথা ছিল জুল, উপরে আছে ক্যালোরি, জুল আর ক্যালোরি কাছাকাছি জিনিস, ঠিক আছে, বাট এখানে থাকা উচিত ছিল মোল কেলভিন, কিন্তু আছে গ্রাম কেলভিন। সো এই ব্যাপারটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, আমরা জানি সিভির মান সাধারণত কি হয়, এক পরমাণু গ্যাসের জন্য সিভি হয় হচ্ছে 3/2r, ওই যে F/2r একটা ফর্মুলা শিখছিলাম। সো যদি দ্বি পরমাণু হইতো তাহলে 5/2r হইতো, এরকম ব্যাপার। সো এখন 3/2r, আর এর ভ্যালু কিন্তু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 2, কত দেওয়া আছে ক্যালোরি পার মোল কেলভিন। তাহলে আমরা 2 কাটাটি গেলে থাকে হচ্ছে 3 ক্যালোরি পার মোল কেলভিন। তাহলে আমরা সিভির মান পাচ্ছি হচ্ছে আমাদের এক পরমাণু গ্যাসের জন্য এটা আসা উচিত কত, 3 ক্যালোরি পার মোল কেলভিন। আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত, এত। যেহেতু দুইটাই হচ্ছে একই বস্তুর সিভি, সুতরাং এই দুইটা অবশ্যই সমান হইতে বাধ্য। তাহলে এই দুইটাকে সমান ধরে আমরা কি পাচ্ছি, তো এখন দেখা যাচ্ছে যে দুই পাশেই হচ্ছে আমাদের সিভির মান, এই পাশেও সিভি এই পাশেও সিভি, একই বস্তু সিভি হওয়ার কারণে দুইটা সমান। তো ক্যালোরি ক্যালোরি কাটাটি চলে যাচ্ছে, কেলভিন কেলভিন কাটাটি চলে যাচ্ছে, এখানে থাকতেছে মোল, এখানে থাকছে গ্রাম। আমরা একটা কাজ করবো, মোলটাকে ওই পাশে নিয়ে যাবো আর গ্রামটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে থাকে কি 3/0.075, গ্রামটা এই পাশে চলে আসলো এত গ্রাম, আর মোলটা ওই পাশে চলে গেল 1 মোল। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 মোল, এখানে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 40 গ্রাম। তাহলে আমরা 1 মোল সমান পেয়ে যাচ্ছে হচ্ছে 40 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু 1 মোলের যে ভরটা সেটাই হচ্ছে আণবিক ভর, দ্যাট মিনস আমাদের এই এক পরমাণু গ্যাসের জন্য আণবিক ভরটা ছিল হচ্ছে 40 গ্রাম। 40 গ্রাম কার হইতে পারে, এটা সাধারণত আর্গন এই টাইপের কোন একটা গ্যাস হবে। তো এই হচ্ছে আমাদের প্রসিজারটা। আর কেউ যদি সংক্ষেপে মনে রাখতে চায় তাহলে এইভাবে মনে রাখতে পারে যে আমাদের আণবিক ভর আমরা এইভাবে বের করতে পারি যে নরমালি যেটা আমাদের দেওয়া আছে 3/2r ডিভাইডেড বাই হচ্ছে যেটা আমাদেরকে দেওয়া থাকবে কোশ্চেনে, যেমন 0.075, এটা করে দিলেও যদি কেউ করতে চায় তাহলে হচ্ছে আমাদের আণবিক ভরটা এভাবেও বের করা যায়। আমাদের নেক্সট প্রবলেমটা বলতেছে যে একটা গ্যাস, এই গ্যাসের আপেক্ষিক তাপগুলো দেওয়া আছে, এটা হচ্ছে সিপি দেওয়া, এটা হচ্ছে সিভি দেওয়া। তো এখান থেকে দুইটা জিনিস আমাদেরকে বের করতে বলছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই গ্যাসের আণবিক ভরটা কত হবে, এবং সেকেন্ডলি হচ্ছে এই গ্যাসের স্বাধীনতার মাত্রা কত। খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা প্রবলেম। তো প্রথম কথা হচ্ছে আমাদের সিপি এবং সিবিতে আগের মতো এটা ঝামেলা আছে যে জুল পার মোল কেলভিন না দিয়ে গ্রাম কেলভিন দিছে। তো এই ঝামেলার সাহায্যে আমাদেরকে হচ্ছে কিছু একটা বের করতে হবে আণবিক ভরটা কত। তো আমরা আসলে কিভাবে চিন্তা করতে পারি যে এখানে এই যে মানটা দেওয়া আছে জুল পার গ্রাম কেলভিন, এটা মানে আসলে বোঝাচ্ছে যে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে হবে কাকে, যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য 1 গ্রামকে কতটুকু পরিমাণ তাপ শক্তি দেওয়া লাগে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিপি বা সিভি এগুলো কি ছিল, যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন আমি বাড়াবো, বাড়ানোর জন্য ওইটার 1 মোলকে বা তার আণবিক ভরের সমান পরিমাণ অংশকে কতটুকু তাপ দেওয়া লাগে সেটা ছিল হচ্ছে সি বা সিপি সিভি এগুলো। তাহলে দেখেন
1 গ্রামের জন্য যদি হচ্ছে এইটুকু পরিমাণ তাপ শক্তি লাগে, তাহলে আমরা ব্যাপারটাকে কিভাবে চিন্তা করতে পারি যে 1 গ্রামকে তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য লাগে হচ্ছে ধরেন 0.91 পরিমাণ জুল, এই পরিমাণটা তাপ শক্তি লাগে। এখন আমরা যদি 1 গ্রামের পরিবর্তে এম গ্রাম দিতাম, ধরলাম গ্যাসটার আণবিক ভর হচ্ছে এম, তাহলে এম গ্রামের জন্য কতটুকু পরিমাণ তাপ লাগতো, এম ইন্টু 0.91 এরকম কিছু একটা। তো এই যে এম গ্রাম বা এটাই তো আসলে 1 মোল পরিমাণকে বোঝায়। সো 1 মোলের জন্য কতটুকু পরিমাণ তাপ শক্তি লাগে সেইটা হচ্ছে অ্যাকচুয়াল সিপি। তাহলে আমাদের এই যে সিপি সিপি এগুলোর যে মানগুলো দেওয়া আছে এটা হচ্ছে 1 গ্রামের জন্য। আমি যে আণবিক ভর দ্বারা গুণ করতে পারি তাহলে আসলে অ্যাকচুয়াল যে মানটা সিপি সিপি সেগুলো আমরা পেয়ে যাব। তাহলে দেখেন আমরা একটা সূত্র জানি, সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু কত, আর। তাহলে আমরা এখানে দেওয়া আছে কত 0.91, এটা হচ্ছে সিপি দেওয়া, আর 0.65 এটা হচ্ছে সিবি দেওয়া। এখন এটা কিন্তু আমরা এম আণবিক ভর দ্বারা গুণ দিই, তাহলে হচ্ছে অ্যাকচুয়াল সিপি সিবি গুলা পাবো। তো এই যে অ্যাকচুয়াল সিপি আর অ্যাকচুয়াল সিবি ডিফারেন্সটা এটা কার সমান, আর এর সমান। আর কত জানি 8.316। তাহলে এখানে আমরা যদি এম এর সাথে এইগুলোকে গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি যে অ্যাকচুয়াল সিপি এবং অ্যাকচুয়াল সিপি সেটা ডিফারেন্স পাচ্ছি এবং সেটা হচ্ছে আর এর সমান। তো এখান থেকে আমরা ভাগ করলে এটা পেয়ে যাবো হচ্ছে অলমোস্ট 32 এর মতো, অলমোস্ট 32। তাহলে আমরা ওই গ্যাসটা আণবিক ভর পাচ্ছি হচ্ছে 32। ফার্স্ট কোশ্চেনটা শেষ। এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা, যে ওই গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে। তো স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিস অফ ফ্রিডম যদি আমরা বের করতে চাই, আমাদের কাছে ওয়েল টেকনিকটা হচ্ছে যে আমরা গামা বের করব। গামা আমরা সবসময় সব কন্ডিশনেই জানি, সেটা হচ্ছে সিপি বাই সিবি। আমরা যদি মানগুলো বসাই 0.91 বাই 0.65, এম দিয়ে গুণ দেওয়া না দেওয়া একই কথা, বিকজ কাটাটি চলে যাবে। তাহলে এটা করলে পাচ্ছি হচ্ছে 7/5, দ্যাট মিনস 1.4। তাহলে গামা যদি 1.4 আসে, আমরা জানি কার কার জন্য 1.4 আসে গামাটা, এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। বুঝাই যায় তাহলে এটা দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হবে। আমরা আরেকটা সূত্র অলরেডি শিখে আসছি যে F is equals to 2 divided by gamma minus 1, সেই সূত্রটাই আমরা ইউজ করব। তাহলে 2 divided by gamma কত 1.4 minus 1। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2 divided by 0.4, তাহলে আসতেছে কত, সেটা হচ্ছে 5। তাহলে আমরা স্বাধীনতার মাত্রা পেয়ে যাচ্ছি 5। এমনিও আমরা জানি যার ক্ষেত্রে 1.4 আসে সেটা হচ্ছে আসলে দ্বিপারমাণবিক গ্যাস, আর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার 5 আসার কথা। আমরা সূত্রের সাহায্যে সেটাও দেখলাম। তো আমাদের এই ছিল প্রবলেমটা, আণবিক ভরও বের করা শেষ, স্বাধীনতার মাত্রা আমরা বের করে ফেলছি। তো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে যে কোন একটা টিউব দেওয়া আছে, এরকম একটা টিউবের মধ্যে বা একটা নলের মধ্যে, এখানে হচ্ছে যে দুই পাশে হচ্ছে বায়ু রাখা, এয়ার রাখা, আর মাঝখানে হচ্ছে পারদ রাখা। তো পুরো দণ্ডটা বা পুরো নলটা হচ্ছে 100 সেন্টিমিটার বা হচ্ছে 1 মিটার লম্বা ছিল। তো মাঝখানে হচ্ছে 10 সেন্টিমিটার জুড়ে হচ্ছে পারদ, আর বাকি এই পাশ দুই পাশে হচ্ছে বায়ু সমান পরিমাণ করে। অর্থাৎ 10 সেন্টিমিটার যদি বাদ দিয়ে 100 সেন্টিমিটার থেকে, তাহলে হচ্ছে 90 সেন্টিমিটার। তো এইটুকু ছিল তাহলে 45 সেন্টিমিটার, আর এইটুকু ছিল 45 সেন্টিমিটার। তো পুরোটা মিলে হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা, এবার বলতেছে যে প্রথমে পুরো সিস্টেমটা একত্রে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। অর্থাৎ এই পাশেও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানেও 27 ডিগ্রি, এখানেও 27 ডিগ্রি, সব পাশে সেম পরিমাণ টেম্পারেচার ছিল। তারপর করা হইলো কি, চাপ স্থির রেখে এই পাশের তাপমাত্রাটা কমায় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বানায় ফেলা হলো, আর এই পাশের তাপমাত্রাটা বৃদ্ধি করে 127 ডিগ্রি সেলসিয়াস করে ফেলা হলো। অর্থাৎ একটু আগে দুই পাশে সমান পরিমাণ তাপমাত্রা ছিল, এই পাশে 27 ডিগ্রি সেলসিয়াস, এই পাশে 27 ডিগ্রি সেলসিয়াস। বাট বর্তমানে আমরা করলাম কি, এই পাশের তাপমাত্রাটা কমায় 0 ডিগ্রি, আর ওই পাশের তাপমাত্রাটা বাড়ায় 127 ডিগ্রি সেলসিয়াস করছি। এইটা যদি করি, স্থির চাপে করতেছি, তাহলে কি হবে, তাহলে এখন আর যেটা করবে যে এই পারদের যে অংশটা, এই পারদের অংশটা কিন্তু এখন, পারদ কিন্তু একটা তরল, তো এই তরল অংশটা এখন আর সেটা এই জায়গায় বসে থাকবে না, এটা হয় একটু ডানে অথবা একটু বামে সরে যাবে। তো আমাদের কোশ্চেন হচ্ছে এটাই যে এই পারদের অংশটা কোন দিকে সরবে, বামে সরবে নাকি ডানে সরবে। যদি বামে সরে তাহলে সেটা কতটুকু বামে সরবে, আর যদি ডানে সরে তাহলে কতটুকু ডানে সরবে, এইটা বের করতে হবে। তো এটার সলিউশনটা কিভাবে হইতে পারে, আমরা যদি একটু চিন্তা করি যে এই দুইটা পাশের মধ্যে আমরা পি সেম বা আদিতে প্রেসার যা ছিল পরেও প্রেসার সেম আছে, তো এটা নিয়ে আমাদের চিন্তার করার কারণ নেই। তো আমরা যদি প্রেসার সেম থাকে তাহলে আমরা কি জানি ভি সমানুপাতিক হচ্ছে টি। তো আয়তন বাড়বে যদি তাপমাত্রা বাড়ে, আয়তন কমবে যদি তাপমাত্রা কমে। তাহলে এই অংশটাতে কি হচ্ছিল, আগে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন কমে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এই অংশের আয়তনটা কমবে। আর ওই অংশে যেহেতু তাপমাত্রা বাড়তেছে ওই অংশের আয়তন বাড়বে। তাহলে কি হচ্ছে যে একটু আগে এই পাশের আয়তন আর এই পাশের আয়তন সমান ছিল, এখন এইটার আয়তনটা বাড়তেছে আর এটার আয়তনটা কমতেছে, তাহলে কি হবে, মার্কারিটা হচ্ছে বা পারদটা এই পাশে চলে আসবে, কারণ এটার আয়তন ছোট হচ্ছে আর ওইটা বড় হচ্ছে, তাহলে ওইটা বড় হতে গেলে ওইটা ধাক্কা খেয়ে ওইটা এইদিকে আসবে, আর এটা অলরেডি ছোট হচ্ছেই, তাহলে মার্কারিটা একটু বাম দিকে চলে আসবে।
এখন আমরা ধরলাম এটা হচ্ছে এক্স পরিমাণ বামে আসবে, এক্স পরিমাণ বামে চলে আসবে, তাহলে এই এক্স এর ভ্যালুটা বের করা সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা এটা কিভাবে বের করতে পারি, যে আমাদের যে সূত্রটা আমরা জানি v1 বাই v2 ইজ ইকুয়ালস টু হচ্ছে t1 বাই t2। যখন আমরা স্থির চাপে তাপমাত্রা চেঞ্জ করতেছি কোন একটা অংশে, তখন হচ্ছে কিভাবে ব্যাপারগুলো কাজ করে, এটা সূত্রটা চার্লসের সূত্র। তাহলে এখন দেখেন আমরা যেটা করতে পারি, v সমস্যা আসলে কি, v মানে হচ্ছে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তাই তো? তো ক্ষেত্রফল কিন্তু এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট দৈর্ঘ্যটা কম বেশ হচ্ছে। তো আদিতে আয়তনটা কত ছিল, আদিতে আয়তন ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, আর দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 45। সো ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য দুইটাকে গুণ করলে আমরা আয়তন পাবো। পরবর্তীতে আমরা আয়তনটা যদি পরবর্তীতে যদি আমরা আয়তনটা ধরতে চাই, তাহলে ক্ষেত্রফল আগের মতোই থাকবে, বাট এখন যেহেতু এটা এক্স পরিমাণ ছোট হয়ে যাচ্ছে, তাহলে দৈর্ঘ্যটা হবে হচ্ছে 45 মাইনাস এক্স। আচ্ছা, টি1 আর টি2, টি1 আগে কত ছিল, আগে হচ্ছে 27°C টেম্পারেচার ছিল, মানে হচ্ছে 300 কেলভিন, অবশ্যই কেলভিনে ইউজ করতে হবে। আর টি2 কত হবে, 273 কেলভিন, বিকজ হচ্ছে 0°C। আচ্ছা, সলভ করলে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 8.49 সেন্টিমিটার। তার অর্থ হচ্ছে এই পারদটা মাঝখান থেকে বামে 8.49 সেন্টিমিটার এতটুকু সরে যাবে। তো আমাদের নেক্সট প্রবলেমটা বলতেছে যে এরকম একটা টিউব আছে আগের মতোই। তো এই টিউবটারও মাঝখানে হচ্ছে মার্কারি 5 সেন্টিমিটার জুড়ে, আর দুই পাশে হচ্ছে বায়ু আছে। তো ইনিশিয়ালি সেটা হরাইজন্টালি রাখা ছিল, তারপর করা হলো কি, যে এই টিউবটাকে একটু বাঁকা করে উপর করে ধরা হলো, অর্থাৎ আগে সেটা একদম হরাইজন্টালি ছিল, এখন এটাকে একটু বাঁকা করে ধরা হলো। কত ডিগ্রি বাঁকানো হয়েছে, বলা হয়েছে আনুভূমিকের সাথে 30° কোণে বাঁকিয়ে তারপর হচ্ছে এটাকে রাখা হয়েছে। রাখার পর বর্তমানে যে এইটুকু অংশের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 46 সেন্টিমিটার, আর এইটুকু অংশের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে 44.5 সেন্টিমিটার। তো কোশ্চেনে আমাদেরকে তাহলে বের করতে বলছে যে এই অংশের চাপ পিবি, এই অংশের চাপ পিএ, এবং চেঞ্জ করার পূর্বে অর্থাৎ আদি অবস্থায় চাপ দুই পাশে সমান ছিল পি নট। এই তিনটা চাপ পি নট, পিএ, পিবি, এই তিনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা সলিউশনটা যদি স্টার্ট করি, ফার্স্টে যেটা করা যায় যে পুরো দণ্ডটার দৈর্ঘ্য আগে যা ছিল পরেও তা আছে। তো প্রথমে ইনিশিয়ালি যেহেতু চাপগুলো সমান ছিল, তাহলে এটা যদি এল হয় এইটুকু আসলে এল হবে। তাহলে আমাদের ইনিশিয়ালি পুরো দণ্ডটার দৈর্ঘ্য কত ছিল, এল প্লাস 5 সেন্টিমিটার প্লাস প্লাস হচ্ছে আবার একটা এল, আর পরবর্তীতে কত আছে 46 প্লাস 5, কারণ মার্কারি দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, ওটা যা ছিল সেটাই থেকে যাবে, 44.5 সেন্টিমিটার। তো আগে এত পরে এত, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2l প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে এখান থেকে যা আসে এটা আগের মতোই থাকবে। তাহলে এখান থেকে আমরা সলভ করলে এল পেয়ে যাচ্ছি, এল আসতেছে আমাদের 45.25 সেন্টিমিটার। তো আমরা আদিতে এগুলোর কোনটার দৈর্ঘ্য কত কত ছিল সেটা অলরেডি বের করে ফেললাম। এরপর তো এই প্রবলেমটাতে আমরা তাহলে করতেছি কি, যে এই অংশের চাপটা বি অংশের চাপের থেকে কিছুটা বেশি হবে। এখন কেন বেশি হবে, বিকজ দেখেন এই অংশ বায়ুমণ্ডলীয় চাপ বিদ্যমান, বি অংশ বায়ুমণ্ডলীয় চাপ বিদ্যমান, বাট এই অংশটার উপরে এই যে মার্কারি যে একটা ওজনজনিত চাপ, মার্কারি কিন্তু ওজনজনিত একটা চাপ নিচের দিকে প্রেস করবে, ওইটার কিছু একটা অংশ হচ্ছে এই অংশের উপর পড়বে। তাহলে এই অংশের মধ্যে বি অংশের মতো বায়ুমণ্ডলীয় চাপ তো আছেই, সাথে সাথে হচ্ছে মার্কারির ওজনজনিত একটা চাপও তার উপর এসে পড়তেছে। তাহলে আমরা এই অংশের চাপটাকে আমরা বলতে পারি পিবি প্লাস হচ্ছে মার্কারির ওজনজনিত কিছু একটা চাপ। তাহলে মার্কারির ওজনটা আসলে কি সোজা নিচের দিকে পড়তেছে। তো এই অ্যাঙ্গেলটা আমাদেরকে দেওয়া আছে কত, যে আমাদের দণ্ডটাকে হচ্ছে 30° কোণে বাঁকায় রাখা আছে, তাহলে আমাদের এটা 30° হলে এটা হচ্ছে 60°। সো এই অ্যাঙ্গেলটা যদি 60° হয়, তাহলে যদি মার্কারির ওজনিত কোনো একটা চাপ যদি নিচের দিকে পি হয়, তাহলে ওইটার একটা উপাংশ পি cos 60 সেটা হচ্ছে আমাদের এই অংশ বরাবর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই অংশের মধ্যে বায়ুমণ্ডলীয় চাপ যেটা পিবি আর পাচ্ছে সেটা তো থাকতেছেই, তাতে করে এক্সট্রা ওই যে পি cos 60 মার্কারির ওজনজনিত যে চাপটা সেটা। এখন মার্কারির ওজনজনিত চাপ কত হবে, সেটা হচ্ছে 5 cos 60 হবে। কেন 5, কারণ মার্কারির হাইট যতটুক, মার্কারির হাইটে আসলে সেটা ওই চাপের সাথে রিলেটেড। মার্কারির হাইট আমরা বলি যে 76 সেন্টিমিটার পারদ চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপ, তো মার্কারি কতটুকু হাইট তৈরি করতেছে সেটাই আসলে চাপের সাথে সমানুপাতিক। প্রথমে ইনিশিয়ালি সেটা কত ছিল 5 সেন্টিমিটার, কোন দিকে ছিল, এই দিক বরাবর ছিল। একটু পর করা হলো কি 5 সেন্টিমিটারটাকে এই দিক থেকে নিয়ে এইদিকে নিয়ে যাওয়া হলো। এখন আমাদের এটা যদি 5 সেন্টিমিটার এদিক বরাবর নিয়ে যায়, এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হচ্ছে 60। তাহলে এই 5 এর এই যে 5 এর হচ্ছে আমরা যদি বলি যে লম্ব বরাবর কত উপাংশ পড়ছে, সেটা হচ্ছে 5 cos 60। তো দৈর্ঘ্য পারদের কতটুকু দৈর্ঘ্য লম্ব বরাবর আছে সেটাই আসলে কিন্তু আমাদের চাপকে রিপ্রেজেন্ট করে। তাহলে 5 এটার উলম্ব বরাবর অংশটা হচ্ছে 5 cos 60, সেটা আসলে এক্সট্রা কতটুকু চাপ এই অংশের উপর পড়তেছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে।
তাহলে আমরা বলতে পারি পি এ অংশের চাপ হচ্ছে পিবি অংশের চাপ প্লাস 5 cos 60, cos 60 হচ্ছে হাফ, সো 5 ইনটু হাফ মানে হচ্ছে 2.5। তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি এ মাইনাস পিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2.5 সেন্টিমিটার পারদ চাপ। একটা ইকুয়েশন অলরেডি বের হয়ে গেল, তো আমাদের পি আর পিবির মধ্যে আরেকটা ইকুয়েশন বের করা দরকার। ওয়েল, এবার যদি আমরা চিন্তা করি যে পি আর পিবি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি যে পিভি ইজ ইকুয়ালস টু পিভি মানে পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2, যেহেতু আমাদের তাপমাত্রার পরিবর্তন রিলেটেড কোনো ইনফরমেশন দেওয়া নাই, আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের স্থির তাপমাত্রায় কাজটা হচ্ছে। আমরা পি1 ভি1 ইকুয়ালস টু পি2 ভি2 সূত্র অ্যাপ্লাই করতে পারি। উভয় অংশে আদি আয়তন আদি চাপ সেম ছিল, তাই উভয় অংশের মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করা যায়। তো এই অংশের বর্তমানে চাপ কত, এটা হচ্ছে পিবি, এটার আয়তন কত, এরিয়া ইনটু দৈর্ঘ্য, সেটা হচ্ছে আয়তনকে বোঝায়। আর পি2 মানে হচ্ছে এই অংশের চাপ, পি এ ইনটু হচ্ছে আমাদের আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইনটু হচ্ছে দৈর্ঘ্য 44.5। মাথায় রাখতে হবে যে এটা দুই ক্ষেত্রেই সমান, কারণ হচ্ছে নলটা মানে যে শেপটা চেঞ্জ হচ্ছে না, তার মানে প্রস্তুতের ক্ষেত্রফল এগুলো সমান হবে। তাহলে আমরা আরেকটা রিলেশন পেয়ে গেলাম যে পি এ ইনটু 44.5 ইকুয়ালস টু হচ্ছে পিবি ইনটু 46। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা রিলেশন। একটু আগে একটা রিলেশন পাইছিলাম, এখন আরেকটা রিলেশন পাচ্ছি। সো আমরা দুইটা ইকুয়েশনকে সলভ করে পাচ্ছি যে পি ইজ ইকুয়ালস টু 76.67 সেন্টিমিটার মার্কারি চাপ আর পিবি হচ্ছে এত। তো আমাদের কোশ্চেনের প্রথম দুইটা পার্ট শেষ, পিবি শেষ, পি এ শেষ, এই দুইটা জিনিস শেষ করে ফেলছি বা বের করে ফেলছি। এবার হচ্ছে পি নট, যে আদিতে চাপটা কত ছিল। আমরা যদি এই অংশ নিয়ে কাজ করি, এই অংশের ইনিশিয়ালি চাপ ছিল হচ্ছে পি নট, পরবর্তী চাপ হলো হচ্ছে পিবি। তাহলে আমরা যেটা করতে পারি, আবার পিভি সূত্রটা এখানেও অ্যাপ্লাই করতে পারি যে পি1 ভি1 ইজ ইকুয়ালস টু হচ্ছে পি2 ভি2। তাহলে এখানে ইনিশিয়ালি চাপ কত ছিল, ছিল হচ্ছে পি নট, আর আয়তনটা হচ্ছে আমরা লিখতে পারি এরিয়া ইনটু এল। এল আমরা বের করছিলাম 44.25, আর পরবর্তীতে কত হলো, পরবর্তী চাপটা পরিবর্তন হয়ে যাচ্ছে পিবি, পিবি কত আসছে 74.16, 74.16 ইনটু এরিয়া ইনটু দৈর্ঘ্য মানে পুরো টোটাল আয়তনটা। এবার দৈর্ঘ্য কত, এবার আমাদের বি অংশে বর্তমান দৈর্ঘ্য দেওয়াই আছে 46 সেন্টিমিটার, সো 46। এইটা সলভ করলে হচ্ছে আমরা পি নট এর মান কত সেটা বের করতে পারতেছি। সো আমাদের পি নটটা আসছে 75.4 সেন্টিমিটার, এতটুকু পারদ চাপ। আমাদের নেক্সট প্রবলেমটাতে যাওয়ার আগে আমরা একটা থার্মোডাইনামিক সিস্টেমের বা একটা বিশেষ তাপগতীয় প্রক্রিয়ার সম্পর্কে কিছুটা বলবো। যে আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবাটিক যে প্রসেসটা আছে, ওটার ক্ষেত্রে খুব কমন একটা ফর্মুলা যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যে পি1 ভি1 পি2 ভি2 গামা এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। গামার ভ্যালুটা তিনটা হয় তিন ধরনের মলিকুলের জন্য, এক পরমাণুকের জন্য 1.67, বাকিগুলো আপনারা জানেন। তো এখান থেকে একটু ব্যাপার যে মাঝে মাঝে আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে যে পিভি দিয়ে রিলেশনটা না আসে, পিটি বা টিভি দিয়ে রিলেশন গুলো আসে। তো রিলেশন গুলো আসলে আমাদের কখনো মুখস্থ করতে নাই, বরং হচ্ছে আমাদের যে পিভি টু দি পাওয়ার গামা এটা আমরা মুখস্থ রাখবো। বাকিগুলো হচ্ছে আমরা যেন পরীক্ষায় যদি অন্য কিছু দিয়ে আসে আমরা যেন ডিরেক্টলি ক্যালকুলেট করে বা হচ্ছে হিসাব নিকাশ করে নিজে যেন যেটা প্রতিপাদন করতে পারি কুইকলি, সেটা আমাদেরকে শেখা লাগবে। তো আসলে মূলত এখানে তাপগতীয় প্যারামিটার যেটা বা থার্মোডাইনামিক প্যারামিটার আসলে তিনটা, পি ভি টি। আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া তিনটাই চেঞ্জ হয়, সমস্যা প্রক্রিয়া হচ্ছে টিটা চেঞ্জ হয় না, জাস্ট পি আর ভি চেঞ্জ হয়। বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া পি ভি টি তিনটাই চেঞ্জ হচ্ছে। বাট আমাদের ইকুয়েশনে জাস্ট দুইটা টার্ম আসছে, পি আর ভি আসছে। তাহলে আমি ধরেন চাচ্ছি যে না, আমি হচ্ছে আমার টি আর ভি দিয়ে হচ্ছে ইকুয়েশনটা বানাবো, তাহলে কিভাবে বানানো যায়। তাহলে আমরা যদি টি আর ভি দিয়ে ইকুয়েশনটা বানাইতে চাই, তাহলে দেখেন P1 এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, আমরা জানি PV ইজ ইকুয়ালস টু হচ্ছে nRT। তাহলে আমরা P এর জায়গায় পরিবর্তন করে লিখতে পারি nR ইনটু T বাই V। তাহলে আমরা P এর জায়গায় লিখতে পারি কি nR ইনটু T বাই V। তাহলে আমরা P1 এর জায়গায় লিখতে পারি nR ইনটু T1 বাই V1, আর V1 টু দি পাওয়ার গামা তো আছে। সিমিলার ওয়েতে P2 জায়গায় আমরা কি লিখতে পারি, P2 জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে nR ইনটু T2 বাই V2 ইনটু V2 টু দি পাওয়ার গামা। তাহলে এন আর টা তো দুই ক্ষেত্রেই সমান, তাহলে এটা হচ্ছে কাটাটি চলে যাবে। তাহলে থাকতেছে কি T1 V1 টু দি পাওয়ার, নিচে উপরে হচ্ছে পাওয়ার গামা, নিচে হচ্ছে পাওয়ার 1, তো গামা মাইনাস 1। ডান পাশেও সেম T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের টিভি দিয়ে শুরু করছিলাম, আমরা টিভি সেটা বের করে ফেললাম। এবার ধরেন কেউ চাচ্ছে যে না আমি হচ্ছে টি এর সাথে পি রাখতে চাই, টি আর পি দিয়ে ফর্মুলাটা বানাতে চাই। তিনটা ভাবে পসিবল। আমাদের এখানে প্যারামিটার আছে কয়টা, তিনটা, আর আমাদের সূত্রের জন্য কয়টা লাগে, দুইটা। তাহলে আমাদের 3C2 কত আসে, 3। মানে তিন ভাবে সূত্রটা পসিবল। আমরা একটা ভাবে বের করলাম, দুইটা ভাবে বের করলাম, আরেকটা ভাবে বের করা যাচ্ছে। তো এবার যদি কেউ বলে যে না আমি হচ্ছে যে আমি পি এর সাথে টি এর রিলেশন চাচ্ছি, তাহলে আমরা যেটা করব পিটাকে ফিক্স রেখে দিব, ভিটাকে চেঞ্জ করব। ভিটাকে চেঞ্জ করলে আমরা কি পাইতাম, ভিটাকে চেঞ্জ করলে আমরা এরকম পাইতাম এন আর ইনটু টি বাই পি, এইরকম চলে আসতো। তাহলে আমরা ওইটাই এখন বসাবো।
যে এন আর ইন্টু হচ্ছে T1 বাই P1 টু দি পাওয়ার গামা। ডান পাশেও এক্স্যাক্টলি সেম হবে যে P2 ইন্টু এন আর T2 বাই P2 টু দি পাওয়ার গামা। যে এন আর টু দি পাওয়ার গামা, এন আর টু দি পাওয়ার গামা উভয় পাশ থেকে কাটে চলে যাবে, তাহলে থাকবে কি T1 ইন্টু T1 টু দি পাওয়ার গামা, T1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ওই পাশেও P2 ইন্টু T2 টু দি পাওয়ার গামা, P2 টু দি পাওয়ার গামা। এখন আমরা দেখতেছি যে P1 এর এখানে পাওয়ার 1 আর নিচে পাওয়ার হচ্ছে গামা, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি T1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T1 টু দি পাওয়ার গামা। সিমিলার ওয়েতে P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T2 টু দি পাওয়ার গামা। তো এই হয়ে গেল আমাদের P আর T এর মধ্যে সম্পর্ক। এখন এই ফর্মুলাটাকে এক একটা বইতে আসলে এক একটা ভাবে লেখা হয়েছে। তো কেউ যদি চায় যে এটাকে একটু চেঞ্জ করে লিখবে, যে আমি হচ্ছে T1 কে একা রাখবো, তাহলে কি থাকবে T1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, সিমিলার ওয়েতে P2 ইন্টু হচ্ছে T2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। জাস্ট কিছুই না, পুরো জিনিসটাকে পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা এটা দিয়ে গুণ করছি। পুরো পুরো জিনিসটাকে ডানে বামে পুরো জিনিসটাকে যদি এই পাওয়ার দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এরকম চলে আসে। কেউ যদি চায় যে না আমি এটা করবো না, আমি এরকম করবো যে P1 এর উপর পাওয়ার রাখবো, তাহলে কি হবে P1 টু দি পাওয়ার এটা চলে আসছে হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা ইন্টু T1 ইকুয়ালস টু P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইন্টু T2। তো এইভাবেও কেউ মনে রাখতে পারে। তো আমাদের পরবর্তী যে প্রবলেমটা, এটাতে বলতেছে হচ্ছে যে একটা শব্দ তরঙ্গ সে হচ্ছে বায়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা জানি শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো এটা যেহেতু ফ্লো হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে হচ্ছে সে ফ্লো হবে। তো ফ্লো হওয়ার সময় বলতেছে যে আমরা নর্মালি কি জানি যখন একটা সংকোচন হয় তখন কি প্রেসারটা বেড়ে যায়, যে এয়ার এর মধ্যে দিয়ে যখন শব্দটা ফ্লো হচ্ছে, যখন সংকোচন হচ্ছে তখন হচ্ছে প্রেসারটা বেড়ে যাচ্ছে। তো কতটুকু এটা এক্সট্রা প্রেসার তৈরি করছে এটা কোশ্চেনে দেওয়া আছে 0.001 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এতটুকু পরিমাণ এক্সট্রা প্রেসার তৈরি হচ্ছে যখন হচ্ছে কিনা আমাদের এই জিনিসটা সংকুচিত হচ্ছে। অর্থাৎ বায়ু যখন যাওয়ার সময় সংকুচিত হয় তখন সে বায়ুর উপর এক্সট্রা এইটুকু পরিমাণ প্রেসার তৈরি করে। তাহলে কোশ্চেন হচ্ছে ওই সময় বায়ুতে তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হবে। আমাদের এটা একটু মনে রাখা দরকার যে আমরা যখন শব্দের বেগ বের করা সংক্রান্ত ব্যাপারগুলো পড়াশোনা করছে, যে একসময় নিউটন সর্বপ্রথম শব্দের বেগ বের করা নিয়ে চেষ্টা করছিল। তো নিউটন শব্দের বেগ কিন্তু এক্স্যাক্টলি বের করতে পারেনি। নিউটন শব্দের বেগ বের করছিল হচ্ছে 281 মিটার পার সেকেন্ড, বাট আমরা জানি কত, সেটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য। তো ওইটা কেন উনি ঠিক মতো বের করতে পারেনি, বিকজ হচ্ছে যে উনি ধরছিল শব্দ যখন এরকম সংকুচিত প্রসারিত হয় তখন এই সংকোচন প্রসারণ এগুলো হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় ঘটে থাকে। বাট তার থেকেও প্রায় 200 বছরের পর, মানে বা 180 থেকে 200 বছর পর একজন সায়েন্টিস্ট ল্যাপ্লাস নামক, উনি পরবর্তীতে বের করে যে না আসলে শব্দ যাওয়ার সময় যে সংকোচন প্রসারণ গুলো হয় এটা আসলে সমস্ত প্রক্রিয়া না, বরং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো ওইটা ধরে উনি সূত্রটা সংশোধন করে এবং ওইটা করে দেখা যায় যে না আসলে শব্দের বেগ 332 সেটা আসতেছে। তো যাই হোক, আমাদের আসলে যেটা মনে রাখতে হয় যে শব্দ যখন এরকম সংকুচিত প্রসারিত হতে হতে সামনে আগাচ্ছে, প্রতিটা সংকোচন প্রসারণ আসলে একটা রুদ্ধতাপী প্রক্রিয়া, খুব কুইকলি ঘটতেছে, তাপ বের হতে পারতেছে না, মানে তাপ বাইরে থেকে ভিতরে আসতে পারে না, ভিতর থেকে বাইরে বের হইতে পারে না, খুব দ্রুত ব্যাপারটা ঘটে, ডেল কিউ জিরো হয়, একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে সেটা ঘটে। তো এই ধরনের রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন ঘটতেছে তখন প্রতিটা সংকোচনে এতটুকু পরিমাণ এক্সট্রা প্রেসার বায়ুর উপর তৈরি হচ্ছে, তাহলে বায়ুর তাপমাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে ওই প্রেসারের কারণে সেটা বের করা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। বের করার জন্য আমরা যেটা করতে পারি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু ঘটতেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের প্রেসার রিলেটেড কিছু একটা দেওয়া আছে, টেম্পারেচার রিলেটেড কিছু একটা বের করতে হবে। তাহলে প্রেসার এবং টেম্পারেচার এই দুইটা মিলায় যে সূত্রটা সেটা ইউজ করতে হবে। ওইটা আমরা বলতে পারি টি টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। আমরা একটু আগে দেখে আসছি যে T1 গামা T1 1 মাইনাস গামা ইকুয়ালস টু T2 গামা T2 1 মাইনাস গামা, এরকম একটা ফর্মুলা। সো মানে আদিতে যা থাকে পরও তা থাকে, এই দুইটার গুণফল, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে বোঝানো আছে। এবার আমাদের কাছে এই যে এই মানটা দেওয়া আছে এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এইটুকু পরিমাণ প্রেসার তৈরি হয়, এটা আসলে কি, এটা হচ্ছে বায়ুর উপর এক্সট্রা করে কতটুকু প্রেসার তৈরি হচ্ছে, অর্থাৎ বায়ুতে প্রেসারের পরিবর্তনটা দেওয়া আছে। প্রেসারের পরিবর্তনটা দেওয়া আছে, আমাদের কি যাচ্ছে তাপমাত্রার পরিবর্তনটা কত, মানে আমাদেরকে ওইটা যেটা দেওয়া আছে হচ্ছে প্রেসারের পরিবর্তন ডেল পি বা ডিপি, সেটা আসলে দেওয়া আছে। তাহলে ডেল পি বা ডিপি এই টাইপের ব্যাপারটা আমরা কখন পাই, যখন আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে আমাদেরকে এই ফর্মুলাটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করতে যাই, টি আর পি দুইটা ভ্যারিয়েবল, দুইটাই কিন্তু ভ্যারিয়েবল, এমন না যে এটা কনস্ট্যান্ট এটা ভ্যারিয়েবল, দুইটাই ভ্যারিয়েবল। দুইটাই যদি ভ্যারিয়েবল থাকে তার মানে ইউভি টাইপের একটা ব্যাপার, ডিফারেন্সিয়েট করতে হলে ফার্স্টে ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে করতে হয়, পরে ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে করতে হয়, এই টাইপের একটা ব্যাপার। তো আমরা ফার্স্টে হচ্ছে টি কে করি, তাহলে গামা থাকবে টি টু দি পাওয়ার গামা মাইনাস 1
আর এটা তখন কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে 1 মাইনাস গামা ইন্টু হচ্ছে ডিটি প্লাস পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হচ্ছে আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করবো টি টু দি পাওয়ার গামাকে কনস্ট্যান্ট রেখে। টি টু দি পাওয়ার গামাটা কনস্ট্যান্ট থাকবে, পি টু দি পাওয়ার পি এর পাওয়ারটা সামনে আসবে, পি এর পাওয়ারটা আরো এক কমবে, মাইনাস গামা হয়ে যাবে। আর ডান পাশে হচ্ছে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করতেছি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, 0 আসে। আচ্ছা, তো এই ডিফারেন্সিয়েশনটা অনেকের মনে একটু কনফিউশন তৈরি হতে পারে যে আমি ডিরেক্টলি ডিটি এই টাইপের কিভাবে লিখে ফেললাম। তার জন্য আমরা একটা ছোট্ট জিনিস দেখে আসি। ধরেন আপনাকে দেওয়া আছে a টু দি পাওয়ার a স্কয়ার b টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হচ্ছে 0, সরি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, এরকম দিয়ে দাও দিল। আর আপনি এটাকে ডিফারেন্সিয়েট করতে চান, এখন আপনার a আর b দুইটাই হচ্ছে ভ্যারিয়েবল, মানে আপনি মনে মনে যে কোনো একটা কিছু ধরে নিতে পারেন যে আপনি হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন। x এর সাপেক্ষে যদি পুরোটাকে ডিফারেন্সিয়েট করেন, ফার্স্টে যদি এইটাকে করি তাহলে হচ্ছে 2 বাইরে আসবে, তাহলে থাকবে কি আপনার 2 ইন্টু এটার পাওয়ার 1 কমে হচ্ছে a হবে, বাট যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি ddx অফ a রয়ে যাবে, আর b কিউব তো রয়েই গেল। প্লাস যখন আমরা b কিউব কে করতেছি a স্কয়ার কনস্ট্যান্ট বাইরে রয়ে যাবে, তারপর b কিউবের পাওয়ার 3 b স্কয়ার থাকবে, ddx অফ b এটা থেকে যাবে, আর ডান পাশে k কে ডিফারেন্সিয়েট করলে যেটা একটা কনস্ট্যান্ট 0 থাকবে। এবার দেখেন এই যে dx গুলো এগুলো কি নিচে আছে, যদি আমি ওইটাকে ওই পাশে গুণ করে দিই তাহলে থাকতেছে কি 2a b কিউব dA প্লাস a স্কয়ার 3b স্কয়ার db ইকুয়ালস টু হচ্ছে 0। তো এইখানে হচ্ছে এই সিস্টেমটা যে এই যে dA থেকে যায় db থেকে যায়, এই ব্যাপারগুলো কিভাবে আসতেছে সেটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করছি। যে কোনো একটা ভ্যারিয়েবলের সাথে আপনি ডিফারেন্সিয়েট করতেছেন, পাশে আপনি t কে করতেছেন, ফলে dt থেকে যাবে, পরে আপনি p কে করতেছেন, ফলে হচ্ছে আপনার এখানে dp, dpটাও লিখতে ভুলে গেছি, dpটা এখানে থেকে যাবে। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো এইটুকু বেসিক শেষ হলো। আমরা হচ্ছে এখানে অনেকগুলো জিনিস হচ্ছে কমন যায়, আমরা কমন নিয়ে হচ্ছে কাটাটি করে দেব। তো আমরা যদি পুরোটাকে সাজাই লিখি যে ডিটিটাকে এক পাশে রেখে বাকি পুরোটাকে আরেক পাশে লিখবো, কেন, কারণ হচ্ছে আমার কিন্তু ডিটিটাই দরকার, যে তাপমাত্রার পরিবর্তন এটা আসলে কি ডিটিটা দরকার। তো আমি ডিটিকে এক পাশে রেখে বাকি সবকিছুকে আরেক পাশে নিয়ে গেছি, দিলে হচ্ছে এরকম থাকে। এখন হচ্ছে কিছু জিনিস কাটাটি চলে যায়, যেমন টি টু দি পাওয়ার যদি গামা কাটাটি যায় তাহলে হচ্ছে নিচে একটা টি পড়ে থাকে, আমি এভাবে লিখতে পারি গামা মাইনাস 1, নিচে একটা গামা থাকে, আর এই পাশে উপরে টি টু দি পাওয়ার গামা, নিচে হচ্ছে টি টু দি গামা মাইনাস 1, তাহলে হচ্ছে কাটাটি করে জাস্ট উপরে একটা টি চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এই টি এর ব্যাপারগুলো শেষ, গামার ব্যাপারগুলো শেষ। পি হচ্ছে উপরে মাইনাস গামা নিচে, তাহলে হচ্ছে পি একটা নিচে পড়ে থাকবে, আর ইনটু হচ্ছে ডিপি এরকম পড়ে থাকবে। তো আমাদের সবকিছু কাটাটি করে ফেললে এরকম একটা ব্যাপার থেকে যায়। তাহলে এবার যদি আমরা মানটা বসাই, মান বসাইলে আমাদের এই কোশ্চেনে গামা যেহেতু কিছু দেওয়া নাই, গামার কোনো ভ্যালু দেওয়া নেই, বাট আমরা জানি বায়ুমণ্ডল আসলে কি থাকে, বায়ুমণ্ডল থাকে হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন সবগুলো আছে কি দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু কত আসে 1.4, তো সেটা ধরে আমরা কাজ করব যে 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4 টিপি। এখন দেখেন প্রথমে বলা আছে যে আমাদের কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই যে ইনিশিয়াল টেম্পারেচার বা ইনিশিয়াল প্রেশার কি ছিল। যদি আপনি কিছুই দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনি নর্মাল যে টেম্পারেচার প্রেশার এইচটিপি, বায়ুমণ্ডলে সাধারণত যে টেম্পারেচার প্রেশার কাজ করে সেটা ধরে কাজ করবেন। তো টি আর পি নর্মালি কত ডিগ্রি থাকে, 273 কেলভিন থাকে, আর প্রেশারটা কত, প্রেশার হচ্ছে আমাদের এখানে একটু মাথায় রাখতে হয় যে প্রেশারটা আমরা আসলে কিভাবে বসাবো। ডিপি প্রেশারের পরিবর্তনটা আমাদের কি দেওয়া আছে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ হচ্ছে 0.001 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই যে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রেশার। ডাইন কিন্তু হচ্ছে ফোর্সের একক, আর সেন্টিমিটার স্কয়ার তো জানেন যে ক্ষেত্রফলের একক। আমরা প্রেশার সমান কি জানি, আমরা প্রেশার সমান বলতে পারি পি ইকুয়ালস টু আসলে এফ বাই এ। নরমালি এফ এর একক কি থাকে, নিউটন, এর একক হচ্ছে মিটার স্কয়ার। তো যখন আমরা সিজিএস এককে কাজ করি তখন নিউটনটা কি হয়ে যায়, নিউটনটা হয়ে যায় ডাইন, আর মিটার স্কয়ারটা কি হয়ে যায় সেন্টিমিটার স্কয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার এটা এটা আসলে আমাদের প্রেশারের একক। তাহলে যেহেতু প্রেশারটা হচ্ছে আমাদেরকে কিসে দেওয়া আছে, সিজিএস এককে দেওয়া আছে, তাহলে আমরা যখন এখানে মানগুলো বসাবো মানগুলো সিজিএস এককে বসাইতে হবে, তাহলে একই টাইপের জিনিস কাটাটি যে সেম ব্যাপার থাকবে। আচ্ছা, তো কেলভিন বসানোর সময় আমাদের আসলে কোনো সিজিএস বা এসআই এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, বিকজ তাপমাত্রা এককটা সব সব স্কেলেই সেম বা সব সিস্টেমেই সেম। তো আমাদের জাস্ট এই যে প্রেশারটা যখন বসাবো, আমরা নর্মালি বায়ুমণ্ডল প্রেশার কত, 1 অ্যাটমসফিয়ার প্রেশার, 1 অ্যাটমসফিয়ার প্রেশারকে আমরা কি বলে থাকি, 76 সেন্টিমিটার পার চাপ। আমরা হচ্ছে 76 সেন্টিমিটার পার চাপ। তো এটাকে লিখবো কি, আমরা জানি পি ইকুয়ালস টু কত, পি ইকুয়ালস টু হচ্ছে এইচ রো জি। 76 সেন্টিমিটার পার চাপ মানে হচ্ছে এইচটা হচ্ছে 76, রো আর যেহেতু আছে, তাহলে রো কত, পারদের রো হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, সিডিএস এ বসাচ্ছি সবকিছু। আর জি, জি এর নরমাল মান কত, 9.81 মিটার পার সেকেন্ড। বাট আপনি যখন সিজিএস এ বসাবেন তখন এটা আসবে কত, 981। তাহলে এটা হচ্ছে ইনটু 981। তাহলে এই হচ্ছে সবগুলো মান আমরা বসাই দিলাম। এখান থেকে সলভ করলে আমরা পেয়ে যাব ডিটি অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন সেটা কত। তো
তো এখান থেকে আমরা সলভ করে পাচ্ছি যে ডিটি এর ভ্যালুটা আসছে 7.69 × 10⁻8 কেলভিন। মানে খুবই নগণ্য পরিমাণ টেম্পারেচারের চেঞ্জ। কারণ যদি এটা যদি 9 হইতো তাহলে আসলে কি হইতো চিন্তা করেন, যে আমরা কথা বলতেছি, যদি কথা বলা তো সংকোচন প্রসারণের মাধ্যমে আগাচ্ছে, তো কথা বললে যদি তাপমাত্রা অনেকটুকু পরিমাণ, যে সংকোচন প্রসারণ যদি অনেকটুকু পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হইতো, তাহলে কেউ একজন যখন কথা বলতেছে তখন হচ্ছে আমাদের শরীর টরীর, আমাদের কানে দিয়ে যখন হচ্ছে কথাটা যেত বা আমাদের মধ্যে দিয়ে যখন কথাটা পাস করতো, তখন হচ্ছে আমাদের শরীরটা গরম হয়ে যেত যদি অনেকটুকু পরিমাণ প্রেশার তাপমাত্রা চেঞ্জ হইতো। বাট অতটুকু তাপমাত্রা চেঞ্জ হয় না, খুব অল্প পরিমাণ, এতই অল্প যেটা আমরা আসলে ফিলও করতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার, যে আমাদের এই ধরনের সিস্টেমে সংকোচনের সময় এই ধরনের পরিমাণ একটা তাপমাত্রা চেঞ্জ ঘটে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এই কোশ্চেনে যদি আপনাকে ইনিশিয়াল কন্ডিশন বলে দেওয়া নাই, বা সাধারণত আপনাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে ইনিশিয়াল কন্ডিশন এসটিভি তে ছিল, এটা কোশ্চেনে বলে দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা।